আমি জালিয়াতি করেছি, অর্থ আত্মসাৎ করেছি। গত ৮ আগস্ট অন্তর্বর্তীকালীন সরকারের প্রধান হিসেবে শপথ গ্রহণ করেন ডক্টর মোহাম্মদ ইউনূস। এরপর থেকে পদে পদে সমালোচনার মুখে পড়েন অন্তর্বর্তীকালীন সরকার। তাই অবশেষে পদত্যাগ করে দেশ ছাড়লেন ডক্টর মোহাম্মদ ইউনূস। দর্শক, আপনারা সরাসরি দেখতে পাচ্ছেন ডক্টর ইউনূস। ইতিমধ্যে আপনারা সরাসরি দেখতে পাচ্ছেন কড়া নিরাপত্তার মধ্যে তিনি বিমানবন্দর দিয়ে রাতেই দেশ ছেড়ে পালাচ্ছেন। কিন্তু কেন, হঠাৎ কি এমন ঘটলো যে তিনি দেশ ছেড়ে পালাতে হচ্ছে তাকে? অবশ্যই ধৈর্য সহকারে ভিডিওটি দেখতে থাকুন। বাংলাদেশে কি আদৌ কোনো সরকার আছে? এই প্রশ্ন আস্তে আস্তে প্রকট হয়ে উঠছে। যখন দীর্ঘ সময় যাবার পর সরকারকে আরও বেশি শক্তিশালী হয়ে উঠতে আমরা দেখার কথা ছিল, যখন এই সরকারের অথরিটি তার বিভিন্ন জায়গায় তার প্রভাব আরও বেশি দেখানোর কথা ছিল, সেখানে সরকার ক্রমেই মনে হচ্ছে তার অথরিটি থেকে সরে আসছে। দর্শক, খুব ইন্টারেস্টিং একটা খবর। 14 দলের শরিকরা দুঃখ প্রকাশ করে ফিরতে চায় রাজনীতিতে। আইন হত্যাকাণ্ড ঘটিয়ে দেশ ছেড়ে পালিয়েছেন সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনা। পালিয়ে যাওয়ার পর থেকেই বিভিন্ন মহল থেকে তার শাস্তির দাবি উঠেছে। এরই মধ্যে জাতিসংঘের মানবাধিকার প্রতিষ্ঠানও জুলাই হত্যাকাণ্ডের প্রতিবেদন উপস্থাপন করেছে বিশ্বমঞ্চে। এবার যুক্তরাষ্ট্রভিত্তিক গণমাধ্যমে অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা শেখ হাসিনার বিচার নিয়ে আবারও তার অবস্থান স্পষ্ট করলেন। বিস্তারিত মোহাম্মদ সোহাগ বিশ্বাসের রিপোর্টে। All the evidences are here, but she's not physically present in Bangladesh. কেউ কেউ বলছেন এই স্বপ্নটা বাস্তব, আবার কেউ বলছেন অবাস্তব। কেউ বলছেন যে এত বড় ঘটনা ঘটানো, এটা যে রিস্ক থাকবে ভবিষ্যতের জন্য, তিনি এটা করবেন না, কালক্ষেপণ হবে, সময় যাবে। কারণ এই ঘটনাটার জন্য যে স্বপ্নটা তিনি দেখছেন, এটাকে বাস্তবায়নের জন্য যে আয়োজন, সেই আয়োজনের কিন্তু ওইরকম তোড়জোড় কোনো কিছুই নেই, যেটা ভারত থেকে আমরা যতটুকু শুনতে পাচ্ছি। দেশ ছেড়ে পালাতে গিয়ে গ্রেপ্তার হলেন ডক্টর ইউনূস সরকার। জরুরি ঘোষণা দিলেন সেনাপ্রধান ওয়াকারুজ্জামান। তো বন্ধুরা, তাহলে কি সত্যি সত্যি এবার দেশ থেকে পালাতে গিয়ে গ্রেপ্তার হলেন ডক্টর ইউনূস সরকার? এই বিষয় নিয়ে পর্যালোচনা করে আমরা বেশ কয়েকটি খুবই গুরুত্বপূর্ণ তথ্য এবং ভিডিও ফুটেজ পাই, যা আজকের ভিডিওতে সেগুলোই এক এক করে ধারাবাহিক তুলে ধরবো। যদিও আজকের ভিডিওটা কিছুটা লং হতে পারে, তবে ভিডিওতে জানতে পারবেন সেনাপ্রধান ও ডক্টর ইউনূসের পালানো নিয়ে এমন কিছু অজানা গুরুত্বপূর্ণ তথ্য, যা জানলে আপনিও ইতিমধ্যে অবাক হতে বাধ্য। সেই সাথে আরও জানতে পারবেন বর্তমান বাংলাদেশের রাজনীতির প্রেক্ষাপট আসলে কোন দিকে যাচ্ছে। যাই হোক বন্ধুরা, চলুন ভিডিওতে আজকে আর বেশি কথা না বাড়িয়ে সরাসরি আজকে আমরা মূল ভিডিওতে চলে যাই। আর সেখানে আজকে আমরা দেখব সত্যি সত্যি কি ডক্টর ইউনূস সরকার পালাতে গিয়ে গ্রেপ্তার, নাকি এটা গুজব ছিল। আপনাদের অন্তর্বর্তীকালীন সরকার ডক্টর ইউনূস, তিনি ভারতের কাছে ক্ষমা চাইলেন এবং তিনি বার্তা পাঠালেন যে আমি পদত্যাগ করতে চাই, আমাকে ছাড় দেওয়া হোক। কেন কেন চাইলেন? যখন নাকি এই ডক্টর ইউনূস আপনার অন্তর্বর্তীকালের সরকারের মানে আপনার 8 আগস্ট তিনি ক্ষমতায় বসে, 10 আগস্ট তিনি একটা ভাষণ দেন যে ভারতকে প্রচুর পরিমাণে সাবধান করে দেয় যে বাংলাদেশকে যদি অস্থিতিশীল করতে চান তাহলে আপনাকে ছাড় দেওয়া হবে না বিন্দু পরিমাণ। ওকে, কিন্তু আপনার বহির্বিশ্বে থেকে জঙ্গিবাদীরা প্রতিনিয়ত ভারত থেকে এটা আনবে না, সেটা আনবে না, ওইটা করবে না, এইটা করবে না, কিংবা এই অন্তর্বর্তীকালের সরকার তিনি বলল যে বা তার যে সাগরিদরা আছে বা তার যে আপনার উস্তাদরা আছে বহির্বিশ্বে থেকে, পিঙ্কু মিঙ্কু যে বা যারা আছে, তারা প্রতিনিয়ত বলছে যে ভারত থেকে বিন্দু পরিমাণ কিচ্ছু আনা হবে না। বেশ ভালো কথা। তাহলে আপনার কি বলে এই ভারতে যে আপনার যাচ্ছে বা এই অন্তর্বর্তীকালে সরকারের একটা কমিটি আপনার বাংলাদেশ থেকে 5 দিনের সফরে যাচ্ছে, 11 দলের সদস্য কেন যাচ্ছে? তার আগে আমি আপনাদেরকে ডক্টর ইউনূসের একটা ভিডিও দেখাই, যে ওই যে বললাম যে আমি পদত্যাগ করতে চাই, আমাকে ক্ষমা করে দেওয়া হোক। আসুন একটা ভিডিও দেখাই, তারপরে বাকি কথা বলি। সাথে বাংলাদেশের সম্পর্কের একটি অবনতি দেখা গেছে। এখন দুই দেশের সম্পর্ক এখন কোন পর্যায়ে আছে? খুবই ভালো, আমাদের সম্পর্কের কোনো অবনতি হয় নাই। আমি যেভাবে ব্যাখ্যা করে এসেছি, আমাদের সম্পর্ক সবসময় ভালো থাকবে, এখনো ভালো আছে, ভবিষ্যতেও ভালো থাকবে। বাংলাদেশ ভারতের সম্পর্ক ভালো না থেকে উপায় নেই। আমাদের সম্পর্ক এত ঘনিষ্ঠ, আমাদের পরস্পরের উপর নির্ভরশীলতা এত বেশি, এবং আমাদের ঐতিহাসিকভাবে, রাজনৈতিকভাবে, আমাদের অর্থনৈতিকভাবে আমাদের সম্পর্ক এত ক্লোজ সম্পর্ক, সেটার থেকে আমরা বিচ্যুত হতে পারবো না। তবে মাঝখানে কিছু কিছু দ্বন্দ্ব দেখা দিয়েছে, আমি মেঘ দেখা দিয়েছে।
গেছে। এই মেঘগুলো মোটামুটি এসছে অপপ্রচার থেকে। অপপ্রচারের সূত্র কারা সেটা অন্যরা বিচার করবে, কিন্তু এই অপপ্রচারের ফলে আমাদের সঙ্গে একটা ভুল বোঝাবুঝি হয়ে গেছে। দুই পাশে দুই মহাশক্তি আমাদের, ভারত আর চীন, তারা দ্রুত গতিতে এগিয়ে যাবে। আমরা যেহেতু মাঝখানে আছি, আমাদেরকে ফেলে যেতে পারবে, তাদের বাতাসে আমরা উঠতে থাকি। এই থেকেই আমার বদ্ধমূল ধারণা বাংলাদেশের ভবিষ্যৎ অতি চমৎকার, তার অবস্থানের কারণে। কি দেখলেন তো, মানে বিবিসি নিউজের একটা সাক্ষাতে ডক্টর ইউনূস এখন বলতেছে যে আমি ভারতের সাথে সুসম্পর্ক বজায় রাখতে চাই। ভারত হচ্ছে বন্ধুত্বপূর্ণ একটা সম্পর্ক, বা আমি এই সম্পর্কটা কি বজায় রাখতে চাই। তাহলে আপনার সাগরিদরা যে প্রতিনিয়ত ভারতকে হুমকি ধামকি দিচ্ছে, কিংবা আপনার সরকারের একটা প্রধান মাহফুজ তিনিও কিন্তু ভারত দখল করার জন্য তার নিজের ফেসবুকে কিন্তু একটা স্ট্যাটাস মারে, আবার তিনি দৃঢ় করে ফেলায়। তো আপনারা প্রতিনিয়ত হুমকি ধমকি দিচ্ছেন। এখন আসুন, আপনার এই অন্তর্বর্তীকালের সরকার ডক্টর ইউনূস তিনি যে ভারতকে কতটা এইভাবে দেখছে, আসুন আপনার ফ্রান্সের একটা ইন্টারভিউ এই ডক্টর ইউনূসের দেখে আসে। From an Indian standpoint, since I'm here in New Delhi, could it not have a regional spillover? Very much. That's what I've been talking to every single interview that I give. If you destabilize Bangladesh, it will spill over all around Bangladesh, including Myanmar and Seven Sisters and West Bengal, everywhere. That's why I was very happy that Mamata Banerjee came out with the statement that will open door, because he has to accept those people who are coming out of Bangladesh. Because if it continued months and months, this is what exactly happened. Not only they will spill over, they will bring their anger to all these places where they go, and they will make those their places to attack Bangladesh. Unless Bangladesh is a democratically run country, peaceful country, nobody will be in peace. If Bangladesh is in trouble, everybody will be in trouble. আচ্ছা শুনেন, আর দেখতে হবে না, কি দেখলেন তো, হ্যাঁ এই ডক্টর ইউনূস মানে এখন আইসা আপনার বিবিসি নিউজের সাক্ষাৎকারে ওই যে আপনার প্রথম যে ভিডিওটা দেখাইলাম, তিনি টোটালি 360 ডিগ্রি অ্যাঙ্গেলে তিনি ইউটার্ন নিয়ে নেন। এখন আপনার এই ডক্টর ইউনূস তিনি কেন 360 ডিগ্রি অ্যাঙ্গেলে ইউটার্ন নিছে, তার আগে আপনাকে ট্রাম্পের একটা কথা শুনতে হবে। আমাদের বাংলাদেশের প্রসঙ্গে ভারতকে কিন্তু আপনার দায়িত্ব দেয় যে বাংলাদেশে কিভাবে বর্তমান আপনার একটা ভালো একটা সম্পর্ক আনা যায়, কিংবা ভালো একটা দিকে আনা যায়, সেই সম্পর্কে আপনার মোদির মানে নরেন্দ্র মোদির কাছে হ্যান্ড ওভার করে আমেরিকার প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। মানে বাংলাদেশকে কিভাবে শান্ত রাখা যায়, কিভাবে জঙ্গিবাদীদের হাত থেকে বাঁচানো যায়, কিভাবে বাংলাদেশের সার্বভৌমত্ব রক্ষা করা যায়, সমস্ত ক্ষেত্রে বা সম্পূর্ণ বিষয়কে হ্যান্ড ওভার করে নরেন্দ্র মোদির হাতে, যে এটা তোমার কাছে দায়িত্ব দিলাম, তুমি করবা। অনেকে বলবেন যে গুজব, তাহলে ডোনাল্ড ট্রাম্পের নিজ মুখ থেকেই শোনেন। of United States was involved to regime change during the Biden administration. Then Mohammed Yunus made Junior Soros also. So what is your point of view about the Bangladesh? And what is the role that the deep state played in the situation in Bangladesh? Well, there was no role for our deep state. It was this is something that the Prime Minister has been working on for a long time and has been worked on for hundreds of years, frankly. I've been reading about it. But I will leave Bangladesh to the Prime Minister. কি শুনছেন? হ্যাঁ, যারা নাকি গুজব বলবেন তাদের উদ্দেশ্যে দেখাইলাম, দেখাইতে চাইনি, তারপরও দেখাইলাম। যাই হোক, এখন আইসা আপনার এই অন্তর্বর্তীকালের সরকার প্রধান ডক্টর ইউনূসের টনক কি নড়ে গেছে। আর অন্যদিকে আমাদের বাংলাদেশের সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনা তিনি যে বলছে যে আপনার বা তার দলের বড় বড় নেতাকর্মীরা যারা নাকি বর্তমান বাহিরে থেকে কথা বলতেছে, বা শেখ হাসিনা তিনি নিজেই আপনার প্রতিনিয়ত বলতেছে যে আমি শীঘ্রই দেশে আসব, কিংবা এমনটাও শোনা যাচ্ছে যে আপনার 26শে মার্চের ভিতরে শেখ হাসিনা আপনার বাংলাদেশে প্রবেশ করবে, সাবেক নয় প্রধানমন্ত্রী হয়ে। ওই যে নরেন্দ্র মোদীকে দায়িত্ব দিচ্ছে, আর নরেন্দ্র মোদী আমাদের বাংলাদেশের সেনা
প্রধানকেও কিন্তু বা আপনার একটা হুঁশিয়ারি বার্তা কিন্তু দেন। অন্যদিকে এই আমেরিকা থেকে প্রতিনিয়ত আমাদের বাংলাদেশের সেনা প্রধানের কাছে কিন্তু চাপ আসে ভাই, প্রতিনিয়ত। এখন সব কিছু মিল ঝিল যদি আপনি করতে চান তাহলে আপনার ফয়সালাটা কিংবা ফলাফল আসে হচ্ছে ডক্টর ইউনূস আর থাকছে না। কিভাবে? একটা সমীকরণ যদি মিলান, আমাদের এই বাংলাদেশটা ছোট্ট একটা দেশ, আমরা গরিব একটা দেশ, তাই না? আমাদের কি সক্ষমতা আছে আপনার ভারতের সাথে যুদ্ধ করে থাকার? আমাদের কি সক্ষমতা আছে পাকিস্তানের সাথে যুদ্ধ করে থাকার? আমাদের কি সক্ষমতা আছে যে কোনো দেশের সাথে যুদ্ধ করার জন্য? বলেন, ডিফেন্সে আমাদের এই ক্ষমতা আছে? হ্যাঁ, প্রযুক্তির দিক দিয়ে আমাদের এই ক্ষমতা আছে? ভাই কোনো দিক দিয়ে নাই। তাহলে প্রতিনিয়ত কেন হুমকি দিবেন? এটা একটা দেশ, আর এই দেশকে যদি বাঁচাতে চান, পৃথিবীর বুকে যত কয়টা দেশ আছে ভাই, পাকিস্তান, তারপর হচ্ছে আপনার যেই দেশই বলো না কেন, বন্ধুত্বপূর্ণ সম্পর্ক বজায় রাখতে হবে। কিন্তু পাকিস্তানের সাথে যদি বজায় রাখতে চান, সবার আগে পাকিস্তানকে মাফ চেতে হবে আমাদের কাছে, তাই না? সবার আগে মাফ চেতে হবে আমাদের কাছে যে আমাদের ভুল হয়ে গেছে, আমাদের পা ধরে মাপ চাই ওই ৭১-এর জন্য, মাফ চেতে হবে। তারপরে একটা সম্পর্ক আসলেও আসতে পারে। এখন আসুন, ডক্টর ইউনূস এই অন্তর্বর্তীকালে সরকার থেকে ভারতে কেন 11 সদস্যের একটা টিম যাচ্ছে 5 দিনের সফরে? কিভাবে বাংলাদেশটা ভালো থাকে, কিভাবে বাংলাদেশে আপনার সার্বভৌমত্ব রক্ষা করা যায়, সম্পূর্ণ কিছুকে একটা বৈঠকের মাধ্যমে আনতে, এবং বাংলাদেশে যাতে কেউ অস্থিতিশীল না করতে পারে, বাংলাদেশে যাতে প্রতিনিয়ত বহির্বিশ্ব থেকে কোনো চাপ সৃষ্টি না হয়, সেনাবাহিনীর উপর যে স্যাংশন আসছে সেটা যাতে উঠিয়ে নেওয়া হয়, তাই না? এটার জন্যই 11 আপনার দলের একটা সদস্য 5 দিনের সফরে যাচ্ছে ভারতে। তাহলে আমি একটা পোস্টার রাখতে চাই জঙ্গিবাদীদের উদ্দেশ্যে, যারা নাকি বহির্বিশ্বে থেকে প্রতিনিয়ত বাংলাদেশকে অস্থিতিশীল করতেছে। কি আপনাদের দৌড় শেষ? আপনাদের খেলা শেষ? আমি কিন্তু একটা কথা বলছিলাম ভাই, এই নরেন্দ্র মোদীর হাতে তো দায়িত্ব দিছে, দেখবেন বাংলাদেশে আওয়ামী লীগের অবস্থান আগের রূপে ফিরে আসতে বেশি দিন সময় লাগবে না। আমার কথাটা কিন্তু সত্যি হলো। অনেকেই গুজব বলছেন, তাদের উদ্দেশ্যে এই ভিডিওটা। আশা করি আপনাদের প্রমাণ পেয়ে গেছেন, কিংবা আপনাদের উচিত জবাব পেয়ে গেছেন। আমি আপনাদেরকে আরো একটি তথ্য দেই। বাংলাদেশের সাবেক প্রধানমন্ত্রী, তিনি সাবেক নয়, তিনি প্রধানমন্ত্রী হয়েই ফিরবে বাংলাদেশে, এই কথাটা লিখিত রাখেন, ইনশাআল্লাহ দেখতে পারবেন। কিভাবে? ওই যে বললাম যে ডোনাল্ড ট্রাম্প তিনি বাংলাদেশ প্রসঙ্গে সম্পূর্ণ কিছু নরেন্দ্র মোদীর হাতে দায়িত্ব দিছে। এখন বাংলাদেশে সম্পূর্ণ কিছু আপনার তদন্ত করা হবে, একদম জুলাই আন্দোলন থেকে শুরু করে আমাদের বাংলাদেশে এই পর্যন্ত যত যা কিছু হয়েছে, এই আন্দোলনটা কিভাবে আসছে, এই আন্দোলনের ভিতরে আপনার অন্যতম মাস্টারমাইন্ড কারা, কিংবা এই আন্দোলনের ভিতরে যে আপনার প্রধান যে ভূমিকা ছিল কুঠানা মেধা, এই কুঠানা মেধার কতটুকু আসলে করতে পারছে, বা কতটুকু কোঠা ছিল, বা কতটুকু মেধা ছিল, যদি সম্পূর্ণ কিছু কি একটা আপনার তদন্তের মাধ্যমে আনা হবে। এবং এই অন্তর্বর্তীকালে সরকার যে গঠিত করলো, এটা কোন সংবিধান মেনে করলো, সম্পূর্ণ কিছু যাচাই বাছাই করা হবে। অন্যদিকে জাতিসংঘ থেকেও কিন্তু আপনার আগস্ট মাসে যে হত্যাকাণ্ড, আপনার মব জাস্টিস, মব ক্লিন, দখলবাজিতা, সম্পূর্ণ কিছু লিস্ট চাইছে এই অন্তর্বর্তীকালে সরকারের উপরে। মানে সবকিছু মিলে কি একটা জগা খিচুড়ি হয়ে গেছে আপনার অন্তর্বর্তীকালে সরকার। তাই আপনার 11 দলের সদস্য যাচ্ছে ভারতে। ওই যে শুনলেন আপনারা ডোনাল্ড ট্রাম্পের মুখ থেকে যে বাংলাদেশ প্রসঙ্গে আপনার নরেন্দ্র মোদীর হাতে দায়িত্ব দিছে, তাই নরেন্দ্র মোদীর সাথে একটা বৈঠক করার জন্য, যে কিভাবে বাংলাদেশটা পুনরায় আপনার একটা শান্তি ফিরিয়ে আনা যায়, কিংবা প্রতিনিয়ত যাতে বহির্বিশ্ব থেকে এই ধরনের একের পর এক চাপ সৃষ্টি না আসে বা চাপ না আসে। বুঝেন খেলা কোন দিকে গেছে? বুঝতেছেন আপনারা? আমি শুধু একটা কথাই বলতে চাই যে ভাই, আমরা অনেক দেশ থেকে আমাদের কাছে আপডেট আসে, কিংবা অনেক জায়গায় থেকে আমাদের কাছে নিউজ আসে,
অথেন্টিক মনে করেন তথ্য আসে, কিন্তু ওই তথ্যগুলো আপনাদের সামনে দেখাতে পারি না, বিকজ আপনার একটা সিকিউরের জন্য, যে পাঠায় তার লাইফের সিকিউরের জন্য, তিনি যাতে আপনার ফ্লাশ না হয়ে যায় জনগণের সামনে, তাই এই সিক্রেট রাখাটা অত্যন্ত গুরুত্বপূর্ণ। আপনারা যারা এই ভিডিওটি দেখতেছেন, আপনাদের কাছে গুজব মনেই হতে পারে, কিন্তু আমি যখন একটা কথা বলি ভাই, সেই কথাটাদের সাথে সাথে ফলে যাবে, বিষয়টা তো এরকম নয়, তাই না? তার জন্য একটু তো সময় দিতেই হবে। সবকিছু এটা সময়ের আপনার তালে তালে হতে থাকে, ইনশাল্লাহ এটাও হয়ে যাবে, দেখতে পাবেন অতি দ্রুত ইনশাল্লাহ। তাই এই ডক্টর ইউনূসের আপনার বর্তমান সরকার গিরগিটি হয়ে গেছে ভারতের কাছে। দেখেন একটা কথা বলি, ভারত পাকিস্তান বুঝি হয়ে যেটা কথা বললাম, আমাদের একটা দেশ, এই দেশটাকে বাঁচাতে হলে বা আমাদেরকে বাঁচতে হলে সমস্ত দেশের সাথে ভাই বন্ধুত্বপূর্ণ সম্পর্ক রেখেই আমাদেরকে বাঁচতে হবে, তাই না? কারোর সাথে যুদ্ধ হামলা করে মামলা টামলা করে ভাই কখনো একটা দেশ অন্তত বাঁচা যায় না। আর মানুষ তো বাঁচবে দূরের কথা, দেশ বাঁচতেছে না, দেশের মানুষ বাঁচবে। আগে তো দেশ বাঁচান, তারপরে মানুষ অটোমেটিক বাঁচবে। যাই হোক, আপনার আশা করি এই ভিডিওটা আপনাদের অত্যন্ত ভালো লাগছে, কারণ এতদিন পরে ডক্টর ইউনূসের ডক্টর ইউনূস ভারত সম্পর্কে অনেকগুলো কথা বলেছেন। ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী 7 মাস আগেই তার সঙ্গে কথা বলেছেন, সম্ভবত নতুন বছরের শুভেচ্ছাও জানিয়েছেন। ভারত এবং বাংলাদেশের সম্পর্ক দারুণ আছে, মজবুত আছে। দুদেশের সম্পর্ক মজবুত থাকাটাই স্বাভাবিক। মাঝে একটু মেঘ জমেছে, এখন মেঘ কেটে গেছে। দুর্দান্ত সম্পর্ক নাকি ভারতের সঙ্গে, এটা ইউনূস বলছেন। আর তার উপদেষ্টারা কি বলছেন? ভারতীয় আধিপত্যবাদ, ভারতের দালাল ছিলেন নাকি শেখ হাসিনা, ভারতের স্বার্থ বিগত 15.5 বছর ধরে সুরক্ষিত করার চেষ্টা করেছেন শেখ হাসিনা। ভারতের সঙ্গে যে সমস্ত দ্বিপাক্ষিক চুক্তি আছে সেই সব চুক্তির পুনর্মূল্যায়ন করবে অন্তর্বর্তী সরকার। এবং ইউনূস নিজে বলেছিলেন কিছুদিন আগে, ভারতের সঙ্গে দ্বিপাক্ষিক সম্পর্ক সর্বকালীন তলানিতে এসে ঠেকেছে। তাহলে ইউনূসের এই বিলম্বিত বোধোদয়ের কারণ কি? হঠাৎ ভারতের সঙ্গে সুসম্পর্ক রয়েছে, সম্পর্ক এগিয়ে যাবে, কিছু মেঘ জমেছে সেই মেঘ কেটে যাবে, এইসব বলার কারণ কি? হিয়ার লাইস দ্য ক্যাচ। প্রথমে ইউনূস এবং তার জঙ্গি সহযোগীরা খুব তোড়পে ছিলেন। ভারতকে দেখে নেব, আমাদের নতুন মিত্র পাকিস্তান আছে, চীন আছে, ভারত কি করবে সব দেখে নেব। ভারতীয় পণ্য পড়ানো হলো, বিএনপি জামাত ছাত্ররা ভারতীয় আধিপত্যবাদের বিরুদ্ধে সরব হলো, অনেক বেশি খরচ করে বাংলাদেশ থেকে পণ্য আমদানির চেষ্টা হলো। কিন্তু আমরা কি করলাম? বাংলাদেশের সাধারণ মানুষ যাতে বিপদের মুখে না পড়েন সেই জন্য ভারত চালও সরবরাহ করে গেল, যা যা জিনিস তারা সরবরাহ করত সেগুলো এখনো অক্ষুণ্ণ আছে। 50,000 মেট্রিক টন চাল ভারত থেকে যাবে বাংলাদেশে, দ্বিতীয় শিপমেন্ট খুব শীঘ্রই যাবে। এবার পাকিস্তান থেকে ওরা 50,000 মেট্রিক টন চাল দিচ্ছে। আচ্ছা, বাংলাদেশের যাবতীয় মোটর পার্টস ভারত থেকে আসে, ওষুধের কাঁচামাল ভারত থেকে আসে, সিমেন্টের কাঁচামাল ভারত থেকে আসে, পেঁয়াজ সহ বহু নিত্য প্রয়োজনীয় জিনিস ভারত থেকে আসে। সকালবেলা ঘুম থেকে উঠে বাংলাদেশের মানুষ যে টুথপেস্ট ব্যবহার করেন সেটাও ভারত থেকে আসে। ভারত ও বাংলাদেশের 4,000 কিলোমিটারের উপর সীমান্ত আছে, জল সীমান্ত এবং স্থল সীমান্ত। তার মধ্যে পশ্চিমবঙ্গেই আছে 2,000 কিলোমিটারের বেশি। বাংলাদেশের সঙ্গে মায়ানমারের সীমান্ত আছে আর ভারতের সীমান্ত আছে।
মায়ানমার সীমান্তে অস্থিরতা চলছে, আরাকান আর্মি ওই নাফ নদীতে টহল দিচ্ছে, সেন্ট মার্টিন দ্বীপ নিয়ে জটিলতা তৈরি হয়েছে, আরাকান আর্মি রোহিঙ্গাদের খেলাচ্ছে, ইতিমধ্যেই 10-11 লাখ রোহিঙ্গা কক্সবাজার সংলগ্ন উদ্বাস্তু শিবিরে এসছে, আরো রোহিঙ্গা আরাকান প্রদেশ থেকে বাংলাদেশে ঢুকবে। তাহলে বাংলাদেশের মায়ানমার সীমান্তে অস্থিরতা আছে, আর ভারতের বিরুদ্ধে বাংলাদেশের উপদেষ্টারা, ছাত্ররা, জামাত, বিএনপির একটা অংশ লাগাতার অপপ্রচার চালাচ্ছে। বিজেপিকে দেখা গেছে সর্ষের ক্ষেতের মধ্যে তারা বাংকার খুঁড়ছে, বাংলাদেশি দুষ্কৃতীরা বিএসএফ এর উপর হামলা চালিয়েছে, বিএসএফ রিটালিয়েট করেছে, এগুলো আমরা দেখেছি। আইএসআই ডিজি বাংলাদেশ ঘুরে গেছেন, চিকেন নেকের অদূরে লালমনিহাটে বাংলাদেশ বিমান বাহিনীর একটা পরিত্যক্ত এয়ার স্ট্রিপ আছে, সেটাকে রিনোভেট করে পাকিস্তান থেকে যুদ্ধ বিমান কিনে সেখানে নাকি মোতায়েন করা হবে। ঢাকায় পাকিস্তান হাই কমিশনের সক্রিয়তা আমাদের নজর এড়ায়নি। জসিমউদ্দিন রহমানির মতো আন্তর্জাতিক জঙ্গিকে বাংলাদেশের অন্তর্বর্তী সরকার মুক্তি দিয়েছে, তিনি প্রকাশ্যে চিকেন নেক আক্রমণের হুমকি দিচ্ছে। চিন্ময় প্রভুকে বিনা বিচারে জেলবন্দি করে রাখা হয়েছে, একটা ইস্কন ধর, দৈরা জবাই কর স্লোগান উঠছে, জোর করে সনাতনীদের ধর্মান্তরিত করার অভিযোগ উঠছে, ইস্কনকে জঙ্গি সংগঠন হিসাবে দেখে দেওয়ার চেষ্টা হচ্ছে। সর্বত্র একটা ভারত বিরোধিতার বাতাবরণ তৈরি হয়েছে এবং তাতে ইউনূস সঙ্গত করেছিলেন। কিন্তু এখন ইউনূসের গলায় একটু ভিন্ন সুর, কিন্তু এই লোকটাকে তো আমরা বিশ্বাস করি না। ওই যে কথা আছে না বাংলায়, দুরাত্মার ছলের অভাব হয় না। ইউনূসের আবার নতুন কোনো কৌশল আছে কিনা সেটা আমাদের যাচ করতে হবে। দেখুন, বাংলাদেশের সঙ্গে আমরা তো সম্পর্ক মজবুত করতে চাই, সোনালী অধ্যায় রচনা করতে চাই, এবং বাংলাদেশের সাধারণ মানুষের প্রতি আমাদের কোনো রকম অসুয়া নেই। ইউনূস দাবি করছেন সম্পর্ক নাকি দারুণ আছে, তাহলে ভারতবর্ষ ভিসা রেস্ট্রিক্ট করেছে কেন? এই যে ওমানের মাস্কাটে ইন্ডিয়ান ওশান কনফারেন্স হলো, তাদের জয়শঙ্কর পরিষ্কার বলে দিলেন যে তার কাউন্টার পার্ট তৌহিদ হোসেনকে বাংলাদেশকে ঠিক করতে হবে তাহলে ভারতের সঙ্গে কিরকম সম্পর্ক চান। টেররিজম, এক্সট্রিমিজমকে যেন স্বাভাবিক হিসাবে বাংলাদেশ মনে না করে, তারা যেন এটাকে জল ভাত বলে না ভাবে। কারণ অন্তর্বর্তী সরকার পাকিস্তানে কোলে উঠে নাচছে তো, আর পাকিস্তান টেররিস্ট স্টেট, তারা বাংলাদেশের মাটিকে ব্যবহার করে ভারতে নাশকতা চালাতে চায়। তাই জয়শঙ্করের স্টার্ন ওয়ার্নিং যে সন্ত্রাসবাদ, নাশকতাকে বাংলাদেশ যেন জল ভাত বলে না ভাবে। এই আবহে ইউনূসের হঠাৎ ভারত সম্পর্কে নরম অবস্থান, তার কারণ আছে। বাংলাদেশের অন্তর্বর্তী সরকার মরিয়া হয়ে গেছে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর সঙ্গে প্রফেসর ইউনূসের একটা দ্বিপাক্ষিক বৈঠক যাতে হয় সেটা নিশ্চিত করার জন্য। এখানে একটা সমস্যা আছে, কূটনৈতিক সমস্যা। ইউনূসের পদের কোনো সাংবিধানিক বৈধতা নেই। গণপ্রজাতন্ত্রী বাংলাদেশে কোনো মুখ্য উপদেষ্টা বলে পদ থাকতে পারে না। একটা পদের সৃষ্টি হতে পারে, সেই পদের সাংবিধানিক বৈধতা কি? 25 বছর 26 বছর আগে পিছিয়ে যান, পারভেজ মুশারফ নওয়াজ শরীফকে কু করে ক্ষমতা দখল করলেন। তার কিছুদিন পরেই আগ্রা সামিট, জেনারেল মুশারফের দ্বিপাক্ষিক শীর্ষ বৈঠক করার কথা, কিন্তু তিনি দেখলেন যে নওয়াজ শরীফকে ক্ষমতাচ্যুত করে মুশারফ নিজের ডেজিগনেশন কি দিয়েছিলেন আপনারা মনে করুন, বলেছিলেন যে চিফ এক্সিকিউটিভ অফ পাকিস্তান। Join Indian Institute of Hotel Management now. Right choice, right decision.
কিন্তু একজন চিফ এক্সিকিউটিভ অফিসার কিভাবে 140 কোটি দেশের নির্বাচিত প্রধানমন্ত্রীর সঙ্গে শীর্ষ বৈঠক করতে পারে? মুশারফ সেটা বুঝেছিলেন, তাই রাতারাতি নিজেকে প্রেসিডেন্ট পদে উন্নীত করেছিলেন। অর্থাৎ কোনো কূটনৈতিক প্রোটোকল বাধা হয়ে দাঁড়ায়নি বাজপেয়ীজি এবং মুশারফের শীর্ষ বৈঠকের মাঝে। কিন্তু ইউনূসের সামনে সে অপশন নেই। বাংলাদেশের রাষ্ট্রপতি আছেন, সংসদ ভেঙে গেছে, প্রধানমন্ত্রী নেই। রাষ্ট্রপতি সরে না গেলে ইউনূসের পক্ষে রাষ্ট্রপতি হওয়া সম্ভব নয়। তাহলে একজন চিফ মুখ্য উপদেষ্টা কিভাবে নরেন্দ্র মোদী, যিনি ভারতের নির্বাচিত প্রধানমন্ত্রী, 3 বারে তার সঙ্গে শীর্ষ বৈঠক করতে পারে? এটাই তো সমস্যা। আমরা এই অন্তর্বর্তী সরকারকে পূর্ণ কূটনৈতিক স্বীকৃতি দিইনি। আমাদের অবস্থান খুব স্পষ্ট। বাংলাদেশে যখন নির্বাচিত সরকার আসবে, সেই সরকারের সঙ্গে আমরা সব রকম কূটনৈতিক সম্পর্ক গড়ে তুলব। তারপর ডোনাল্ড ট্রাম্প যেভাবে বলেছেন যে বাংলাদেশের বিষয়টা তিনি নরেন্দ্র মোদীর উপরই ছেড়ে দিয়েছেন। অনেকে বলছেন বাংলাদেশকে আমেরিকার অংশ। ডোনাল্ড ট্রাম্পের কোন অধিকারে নরেন্দ্র মোদীকে বাংলাদেশকে দেখতে বলেন? আর একটা জিনিস, যদি ডোনাল্ড ট্রাম্পের সেদিনকার বক্তব্য শোনেন আপনারা, তিনি বলেছিলেন যে র্যাডিক্যাল ইসলামের বিরুদ্ধে আমেরিকার যে লড়াই, সেই লড়াইয়ে ভারত আমেরিকার সঙ্গী। তাহলে বাংলাদেশে এখন র্যাডিক্যাল ইসলামের বার পারন্ত, নিষিদ্ধ জঙ্গি সংগঠন ডালপালা বিস্তার করছে। নিষিদ্ধ হিজবুত তাহরিরের সদস্যরা ইউনূসের প্রশাসনের অংশ। খিলাফত প্রতিষ্ঠার আন্দোলন চলছে। তৌহিদি জনতার নামে ধর্মনিরপেক্ষতার কাঠামোকে আক্রমণ করা হচ্ছে। তো র্যাডিক্যাল ইসলাম আমাদের নাকের ডগায় ডালপালা বিস্তার করবে, আমরা তো আর চুপ করে বসে থাকবো না। এবং আমেরিকা নিজেও র্যাডিক্যাল ইসলামের শিকার, আমরাও শিকার। তাই আমরা জোটবদ্ধ হয়ে এই র্যাডিক্যাল ইসলামকে শিখর থেকে ওপড়ানোর কাজ শুরু করেছি। সেই জন্য বাংলাদেশের বিষয়টা নরেন্দ্র মোদীর হাতে তুলে দিয়েছেন ডোনাল্ড ট্রাম্প। এতেই ঘুম উড়েছে ইউনূসের। ইউনূস বুঝতে পারছে যে ওই ডেমোক্র্যাট প্রশাসন থাকলে ক্লিন্টন লবির সহযোগিতা তিনি পেতেন, আমেরিকার ডিপ স্টেটের সহায়তা পেতেন, সোরেসের ওপেন সোসাইটির সহায়তা পেতেন। ডোনাল্ড ট্রাম্প ইতিমধ্যে বলেছেন 21 আর 29 মিলিয়ন ডলার এনহ্যান্সিং স্ট্রেংথেনিং দ্য পলিটিক্যাল ল্যান্ডস্কেপ অফ বাংলাদেশ, তার জন্য খরচ হয়েছে। একটা অখ্যাত প্রতিষ্ঠান, যা 2 মাত্র লোক, তারা এই টাকাটা পেয়েছে। এই টাকায় কি হয়েছে? এই টাকায় পাঠচক্র করা হয়েছে, মগজ তোলাই হয়েছে এবং 5 বছর ধরে ওয়েল প্ল্যান ডিজাইন করা হয়েছে কিভাবে শেখ হাসিনার জমানাকে উৎখাত করা যায়। গার্ডিয়ান নিউজ পেপার অনেকদিন আগেই এটা বলেছিল। ন্যাটো বাহিনীর বুলেট কিভাবে আহত নিহতদের শরীরে আসে, যেটা ব্রিগেডিয়ার সাখাওয়াত একেবারে শুরুতেই বলেছিলেন। তিনি যখন কঙ্কালটা বার করে দিলেন, তখন রাতারাতি ব্রিগেডিয়ার সাখাওয়াতকে স্বরাষ্ট্র মন্ত্রক থেকে সরিয়ে বস্ত্র মন্ত্রকের উপদেষ্টা করা হয়েছিল। অর্থাৎ ইউনূস জানেন জঙ্গি ভারত বিরোধিতা করলে তার খুব মুশকিল। তাই ভারতের সঙ্গে সম্পর্ক মজবুত করতে হবে। এবার দেখবেন তিনি আরো টোন ডাউন করবেন, আরো টোন ডাউন। একদিকে আমেরিকা, একদিকে ভারত। চীন
ব্যবসা করে। চীন কিন্তু বাংলাদেশের অভ্যন্তরীণ রাজনীতিতে হস্তক্ষেপ করবে না। তার কারণ চীনের নিজস্ব অর্থনৈতিক অবস্থা খুব একটা ভালো নয়। তারপরে আমেরিকার সঙ্গে ট্যারিফ ওয়ার, সেটা নিয়েই চীন ব্যস্ত। 11 জনের প্রতিনিধি দল চীন সফর করছেন বাংলাদেশ থেকে। তারা চীনের কিছু লোকের সঙ্গে দেখা করবেন, আগেও করেছিল, সেটা কিছু না। চীন সঙ্গে বাংলাদেশের সম্পর্ক আগেও ছিল, এখনো আছে, ভবিষ্যতেও থাকবে, থাকতেই পারে। কিন্তু চীনকে ঢাল করে ভারত বিরোধিতার যে রাস্তা ইউনুস নিয়েছে সেটা সফল হবে না, ও বুঝতে পেরেছে। সেই জন্যই ওর সুর বদল। এবং আমরাও বলে রাখছি, এই ইউনুসের বীজ দাঁত ভেঙে দেওয়া হবে। বাংলাদেশের মাটি থেকে ভারত বিরোধী রেটরিক যতদিন না বন্ধ হচ্ছে, যতদিন যে উপদেষ্টা ভারতের পূর্ব এবং উত্তর পূর্ব রাজ্যগুলোকে বাংলাদেশের অংশ বলে চিহ্নিত করে একটা নতুন ম্যাপ তৈরি করে বলেছিলেন যে নতুন মানচিত্র, নতুন বন্দোবস্ত, সেই উপদেষ্টা এখনো স্বপদে বহাল রয়েছে। ইউনুসের সমর্থন ছাড়া এগুলো হয়নি। এখন যতই মিষ্টি মিষ্টি করে শুধু ইউনুস ভারতের সঙ্গে বন্ধুত্বের হাত বাড়ান না কেন, ন্যাড়া কবার বেলতলা চায়। বাংলাদেশের সঙ্গে আমরা সম্পর্কের সোনালী অধ্যায় চাই, কিন্তু তার শর্ত এই: ধর্মীয় সংখ্যালঘুদের নিরাপত্তা, ভারত বিরোধী জিগির বন্ধ করা, সীমান্তে বাংলাদেশি অনুপ্রবেশ রোধ করা এবং বাংলাদেশের মাটি থেকে ভারত বিরোধী জঙ্গি কার্যকলাপের পরিকাঠামো ধ্বংস করা। এসব প্রিকন্ডিশন, এই প্রিকন্ডিশন ফুলফিল হলে পরেই আমরা সেকেন্ড থট দেব। ততদিন পর্যন্ত একটা কাজ চালানো গোছের সম্পর্ক থাকবে। আর অসাংবিধানিক অনির্বাচিত সরকারের সঙ্গে ভারত সরকার পূর্ণ কূটনৈতিক সম্পর্ক তৈরি করবে না। যখন বাংলাদেশে নির্বাচনের মাধ্যমে একটা সরকার আসবে, সে সরকার যে দলেরই হোক না কেন, সেই সরকারের পিছনে মানুষের সমর্থন থাকবে, সেই সরকারের সঙ্গে ভারত পূর্ণ কূটনৈতিক সম্পর্ক স্থাপন করবে। যতই ইউনুস ভারতের দিকে বন্ধুত্বের হাত বাড়ান না কেন। ধন্যবাদ প্রিয় দর্শকবিন্দু, আমাদের ফুল ভিডিওটি দেখার জন্য আপনাকে জানাই অসংখ্য অসংখ্য ধন্যবাদ। তো বন্ধুরা, ইতিমধ্যে কিন্তু সোশ্যাল মিডিয়া থেকে শুরু করে আমাদের বেশ কয়েকটি ভিডিও দেখতে পেয়েছেন। আজকের ভিডিওটি ছিল যে দেশ থেকে পালাতে গিয়ে গ্রেপ্তার ডক্টর ইউনুস সরকার, কঠিন হুঁশিয়ারি সতর্কবার্তা দিলেন সেনাপ্রধান। এমন একটি নিউজ বর্তমান সোশ্যাল মিডিয়াতে ভাইরাল হওয়া ছড়িয়ে পড়ছে। তো বন্ধুরা, নিউজটা কিন্তু আসলে সঠিক না, এটা একটা গুজব। দয়া করে আপনাকে গুজবে কান দেবেন না। ডক্টর ইউনুস সরকার মূলত দেশ থেকে পালায়নি বা দেশ থেকে পালানোর চিন্তা ভাবনা করেনি, এটা একটা গুজব ছিল। অনেকেই এরকম করে গুজব ছড়াচ্ছে। দয়া করে আপনাকে গুজব ছড়াবেন না, সম্পূর্ণ ভিডিওটি দেখবেন, সঠিক তথ্য তখনই জানতে পারবেন। ধন্যবাদ প্রিয় দর্শকবৃন্দ।